একটু স্লো মোশনে যাচ্ছে, অঙ্কগুলো করতে বেশি সময় লাগবে না। আমি তিনটে অঙ্ক খুব দ্রুত শেষ করে দিব। সো অনুক্রম বা ধারা কি, আমরা দেখি ব্রিফ কোশ্চেন অল্প কিছু সবগুলো পড়িয়ে দিতে পারি কিনা 10টায়। আহ, অনুক্রম বা ধারা কি, বলো অনুক্রম কি? এর ইংলিশ হলো সিরিজ বা প্রোগ্রেশন। বলো বাপ্পি চৌধুরী, অনুক্রম কি? এটা, এই লেকচারশিটটা, এই টাইটেলটা আমরা এখনো তোমাদের পড়াইনি, ম্যাডামও পড়ায়নি, আমিও পড়াইনি, কিন্তু তোমাদের তো আসলে সব বিষয়ে প্রশ্ন ধারণা তো থাকতে হবে। এই কারণে হয়তোবা আমি এই যে অনুক্রম বা ধারা কি, অনুক্রম কি, অনুক্রম কাকে বলে, হ্যাঁ ঠিক আছে। একটি অনুক্রম যা এক থেকে শুরু হয়েছে এবং প্রতিবার দুই করে বৃদ্ধি পাচ্ছে। অনুক্রমের প্রতিটি সংখ্যা বা রাশিকে পদ বলা হয়। পরপর দুটি পদের পার্থক্য বা অনুপাতে সমান হলে এবং পদগুলোর মধ্যে কমা থাকলে তাকে অনুক্রম বলে। আসলে অনুক্রম বা ধারা হলো পরপর দুটি পদের পার্থক্য সমান হলে তাকে অনুক্রম বা ধারা বলে। আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। পরপর দুটি রাশির একটি নির্দিষ্ট অনুক্রম বা ক্রম অনুসারে যে প্রথম দ্বিতীয়, আচ্ছা, অনেকগুলো সংজ্ঞা এখানে লেখা আছে অনুক্রম বা ধারা। পরপর দুটি রাশি বা পদের মধ্যকার পার্থক্য বা যে অনুক্রমে পদ সংখ্যা নির্দিষ্ট থাকে, যে অনুক্রমে শেষ পদ আছে তাকে সসম অনুক্রম। আচ্ছা, তো পরপর দুটি পদের পার্থক্য বা অনুপাত সমান হলে, ঠিক আছে, এবং পদগুলোর মধ্যে একটি কমা থাকলে তাকে অনুক্রম বলে। এরা ভালো সংজ্ঞাটা দিয়েছে। পরপর দুটি পদের মধ্যকার পার্থক্য বা ব্যবধান সমান হলে তাকে অনুক্রম বা ধারা বলে। ঠিক আছে, আরো লিখছে, আমি দেখি, পরপর দুটি পদের পার্থক্য অনুপাত সমান হলে এবং পদ কমা থাকলে তাকে অনুক্রম বা ধারা বলে। আচ্ছা, আর অনুক্রম শব্দের অর্থ কি? আচ্ছা, অনেকে অনেক সংজ্ঞা দিয়েছে, তো আমি তো আসলে, আমরা তোমাদের যখন আমি অঙ্ক করাবো তখন অনুক্রম তো আমি দুই ধরনের, একটিকে সমান্তর অনুক্রম বলে, একটি গুণোত্তর অনুক্রম বলে। হ্যাঁ, শুধু অনুক্রম কাকে বলে এখানে তো থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আছে বলে আমার মনে হচ্ছে না, তারপর আমরা একটু দেখি, সরাসরি ইউটিউবে চলে যাচ্ছে। আচ্ছা, তো তাহলে সহজ করে আমি যেটা বললাম সেটাই লেখো। আহ এবং একটু উদাহরণ লিখবে, দুটো উদাহরণ লিখবে। কি বলেছি বলো? পরপর দুটি পদের মধ্যকার ব্যবধান বা পার্থক্য সমান হলে তাকে অনুক্রম বা ধারা বলে। পরপর দুটি পদের মধ্যকার পার্থক্য বা অনুপাত সমান হলে, যেমন দেখো, 2+4+6+... এটি একটি অনুক্রম বা ধারা। আবার 2, 6, 18+... এটি একটি ধারা। কারণ এটি হলো সমান্তর ধারা, এটি হলো গুণোত্তর ধারা। পরপর দুটি পদের মধ্যকার পার্থক্য বা অনুপাত সমান হলে এবং প্রতিটি রাশি কমা দ্বারা আলাদা করা থাকলে তাকে অনুক্রম বলা হয়। প্লাস বা মাইনাস চিহ্ন তোমাদের দেওয়ার দরকার নেই, জাস্ট 2, 4, 6... হ্যাঁ 100, অথবা 2, 6, 18। হ্যাঁ, যে কোনো একটি উদাহরণ লিখলে হবে, তবে যদিও এইভাবে লিখলে উদাহরণটা বেশি সুন্দর হবে। ওই লেখকের সাথে আমি একমত পোষণ করছি না, কারণ অনুক্রম বা ধারা দুই ধরনের, একটি হলো সমান্তর অনুক্রম, একটি গুণোত্তর অনুক্রম। তোমাদের বইয়ে কি লেখা আছে অনুক্রমের সংজ্ঞা? এনিবডি এলস? আবার কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে সাজানোকে অনুক্রম বলে, এটিও বলতে পারো, এটিও সুন্দর। কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে সাজানোকে অনুক্রম বলে। দুটো সংখ্যার কথা আমরা বলেছি, যার যেটা পছন্দ হয়। কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে সাজানোকে, এক 1, 2, 3, 4, 5, 1, 3, 5, 7, 9, এগুলো সবই ধারাবাহিকভাবে সাজানোকে অনুক্রম বা ধারা বলে। তাহলে এই সংখ্যাটা পড়তে হতো না যদি আমরা তোমাদের এই অধ্যায়ের অঙ্ক করাতাম। আবার একটু আগে বললাম পরপর দুটি রাশির মধ্যকার অনুপাত সমান হলে তাকে অনুক্রম বা ধারা বলে, ওইটাও রাইট। যার যে সংখ্যাটা ভালো লাগে সে সে সংখ্যাটা লিখতে পারবে। এরপরে আসো, যে পরের যে প্রশ্নটা ছিল, ঢাল কি? বলে পড়ে গেছে না তোমাদের ঢাল কি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে ঢাল বলে। এক্স এর সহগকে ঢাল বলা হয়। ঢাল কাকে বলে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে ঢাল বা সুলভ বলা হয়। আমি একটু তারপরে লিখে দিচ্ছি নোট করে, যেহেতু ম্যাডাম প্রশ্নটা করেছে তোমাদের। আচ্ছা, ঢয় তো খুঁজে পাচ্ছে না, কারণ কি, ঢাল কি, হ্যাঁ।
রেখা যা বর্ণনা করে একদিকে অনু অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, এটি লিখতে হবে না এইভাবে। ঢাল বলতে কি বোঝায়? অপেক্ষক দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। এটিও বলতে পারো, অপেক্ষকের দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। আর ম্যাথমেটিক্সের ভাষায়, বিজনেস ম্যাথমেটিক্সের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে ঢাল বলে, আমরা অঙ্ক করানোর সময় বলেছিলাম। তারপর আমি দুটো সংজ্ঞাই নিয়ে নিচ্ছি একটু এখানে তোমাদের বেটারমেন্টের জন্য। অপেক্ষকের দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে, লিখতে হবে কিন্তু 1 নম্বরের জন্য। বলো, মুখস্থ হয়েছে কার? স্যার, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে ঢাল বলে। আসলে এটা হলো ম্যাথমেটিক্স এর অঙ্ক করার জন্য আমরা ওই সূত্রটা লিখেছি, কিন্তু তোমাদের বইয়ে কি ওই কথাটা লেখা আছে নাকি অপেক্ষকের দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে এটা লিখে দিয়েছে? দেখো, কোন রেখা বা ভূমি অক্ষের সাপেক্ষে কতটুকু ঢাল বা খাড়া তার পরিমাপই হলো ঢাল, একটি সরেখা ভূমি অক্ষের সঙ্গে ধনাত্মক। আচ্ছা, এটা একটু চিত্রায়িত একটা ব্যাপার। ঢাল কাকে বলে, কিসের প্রতীক? একে পরিবর্তনের হার বলা হয়। একটি রেখার ঢাল প্রতিনিধিত্ব করে কিভাবে এক্স অক্ষের সংখ্যা ও অক্ষের মধ্যে পরিবর্তন হয়েছে। এই জন্য আসলে অঙ্ক যখন করব তখন তো তোমাদেরকে শিখিয়েছিলাম তা ঢাল কোনটাকে বলে। তো আমার মনে হয় তোমরা এই যে অপেক্ষকের দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে যে সংখ্যাটা আমি লিখলাম, সংজ্ঞাটা এটিকেই উত্তর হিসেবে লিখে দাও পরীক্ষায়। আর অঙ্ক যখন করবে তখন ঢালের ব্যাখ্যা তো আমি বলেই দিয়েছি। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে ঢাল হিসেবে প্রকাশ করা হয়। আচ্ছা, আর কোনো সংজ্ঞা এখানে আমরা তেমন পাচ্ছি না। তোমাদের বই থাকলে তোমরা আরেকটু দেখে নিতে পারো, তবে এই সংজ্ঞাটা লিখলে অবশ্যই নাম্বার পাবে। অপেক্ষকের কথা বলা হয়েছে, অথবা দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে, কিন্তু অপেক্ষক শব্দটা আমরা ব্যবহার করেছি কারণ এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি চলকের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমরা তো চিত্রায়িত করে তোমাদের দেখিয়েছি কিনা, এই যে এক্স অক্ষের সংখ্যার তুলনায় ওয়াই অক্ষের মান কতটা পরিবর্তন হয়, এটাকেই ঢাল বলে। আমরা জানি ওয়াই কতটা পরিবর্তন হয় বা এক্স এর সহগকে ঢাল বলে। আজকে অঙ্ক করে দিই তাহলে বুঝতে পারবে। আসো দেখি আমরা সরাসরি অঙ্কে নিয়ে যাচ্ছি। সবাইকে এসছে নাকি? এবার উপসেট কাকে বলে লিখেছিলাম তো, বলো। উপসেট আজকে পড়া দিচ্ছি, কালকে সবগুলো ধরবো, ঠিক আছে? উপসেট কাকে বলে? কোন সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে, এটি সব থেকে সহজ ডেফিনেশন। কোন সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো পৃথক পৃথক সেট তৈরি করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে, এটি সব থেকে সহজ ডেফিনেশন। পিডিএফ করে দিয়ে দিব, অসুবিধা নেই, 10টায় আমি যত কোন সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে। উদাহরণস্বরূপ 1 2 3, এটি একটি সেটের উপাদান। এই উপাদানগুলো নিয়ে যতগুলো সেট তৈরি করা যায়, যেমন শুধু 1 নিয়ে একটি সেট তৈরি করলাম, 2 নিয়ে একটি সেট তৈরি করলাম, 3, আবার 1 আর 2 নিয়ে একটি তৈরি করলাম, আবার 1 আর 3, 2 আর 3, আবার 1 2 3, আবার কোনো উপাদানই না নিয়ে আরেকটি সেট তৈরি করলাম। তাহলে কোনো সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের এক একটি উপসেট বলে। এই কথাটাই লিখে দিয়েছে, দেখো। একটু খেয়াল করো, কোনো সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলা হয়, লিখে দিয়েছে দেখো। কোন সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে। উদাহরণ যদি দিতে চাও, এই যে আমি উদাহরণ যেটা করে দিলাম হোয়াইট বোর্ডে, 1 2 3 একটি সেটের উপাদান। এই উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে এই সেটের এক একটি উপসেট বলা হয়। 1 2 3 এ সেটের উপাদান, আর উপসেট হলো এদের প্রত্যেকটা এক একটা উপসেট। আশা করি লাইনটা মুখস্থ হয়েছে। এরপরে কাল্পনিক সংখ্যা আই সমান সমান হট, মনে আছে তো? ইমন, কাল্পনিক সংখ্যা আই আমরা একবারে বেসিক ক্লাসে করিয়েছিলাম, অনেক স্টুডেন্ট ক্লাস মিস করেছিল, তাদের আবারও শেখানো হবে। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা আই সমান সমান স্কোয়ার রুট, জাস্ট পরীক্ষার হলে লিখবে কাল্পনিক সংখ্যা আই সমান সমান স্কোয়ার রুট -1, কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে। কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ হলো আই। এই কথাটা আরো সুন্দর করে যদি পরীক্ষায় উত্তর করতে চাও তাহলে এই লাইনটা লিখবে, কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ হলো আই, আর আই সমান সমান হলো স্কোয়ার রুট -1, কারণ আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে।
তাহলে উত্তরটা কিভাবে লিখবে? যদিও কোনো স্টুডেন্ট যদি আই ইকুয়াল টু স্কোয়ার রুট মাইনাস ওয়ান লেখে তাহলে সে 1 নাম্বার পেয়ে যাবে, কিন্তু আমি যেহেতু কাল্পনিক সংখ্যার সংজ্ঞা পড়িয়েছিলাম বাপ্পি চৌধুরী, বলো কাল্পনিক সংখ্যা কাকে বলে? তোমরা পরীক্ষায় এই প্রশ্নটার উত্তর করবে, কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ আই। কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ কোনটা বলো? আই, যেখানে আই সমান সমান স্কোয়ার রুট মাইনাস ওয়ান, রূপ সমান সমান আই। আর আই ইকুয়াল টু কি হবে বলো? পরীক্ষা লিখবে কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ ইকুয়াল টু আই, ছোট হাতের আই, এবং লিখবে যেখানে, কন্ট্রোল জেড, লেখার পরে আবার লিখবে যেখানে আই সমান সমান স্কোয়ার রুট মাইনাস ওয়ান। এই আই সমান সমান স্কোয়ার রুট মাইনাস ওয়ান, দুঃখিত আমি স্কোয়ার রুটটা এখানে লেখা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য। তোমরা ওই আই সমান সমান লিখে এই লাইনটা লিখবে, আই ইকুয়াল টু স্কোয়ার রুট মাইনাস ওয়ান। পারবে না সবাই? তাহলে কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই মানে হলো ইমাজিনারি নাম্বার, ইমাজিন মানে হলো কল্পনা করা। কারণ আমরা জানি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে গত বছরের আগের বছর পড়েছিল কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপটা কি, ছাত্ররা উত্তর করেছিল আই। আর তোমাদের এবার প্রশ্ন করা হয়েছে টেস্টে, আই এর মানটা কি? আই সমান সমান স্কোয়ার রুট মাইনাস ওয়ান। তো আমি চাচ্ছি পুরো লাইনটা লিখে উত্তরটা লিখবে সুন্দর করে। বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছে? মেজবা সাদিক, বলো দেখি। জি স্যার। সুবর্ণ এবং আব্দুর রহমান, তোমরা দুইজন বলো। ফারজানা, কাল্পনিক সংখ্যা কাকে বলে বলতে পারো? স্যার, কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ আই, যেখানে হ্যাঁ, আই সমান সমান রুট স্কোয়ার স্কোয়ার রুট মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। ধন্যবাদ। এটুকু লিখলে 1 নাম্বার পেয়ে যাচ্ছ। আচ্ছা, একটি প্রশ্ন দেখো, ঢাল নির্ণয় করা, আর আমি এগুলো পরে দেখাচ্ছি। এই বোর্ডেজটা দেখো, এই যে ঢাল, সরলরেখার ঢাল, এটি যেহেতু তোমাদের শিখিয়েছে কিন্তু সব ছাত্র তো সবগুলো ক্লাস করেনি, কাজে সরলরেখার ঢাল কোনটাকে বলে। সো ওই যে প্রশ্নটা ওখানে পড়েছে দেখো, ঢাল সমান সমান দুই ভাবে করতে পারবে। আমরা জানি ঢাল সমান সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এই সূত্র দিয়ে করলেও হবে, অথবা বিকল্প সূত্র লিখে দিচ্ছি, যেটা দিয়ে করলে, যে কোনোটা দিয়ে করলে হবে। অঙ্কটা লিখে নিয়ে একটু, অঙ্কটা কি আছে বোর্ডের যা নম্বরে বলো? 2x মাইনাস ওয়াই প্লাস 10 সমান সমান 0। এবার হোয়াইট বোর্ডটা দেখো সবাই। এই হলো অঙ্ক, বলা হয়েছে এটা ঢাল নির্ণয় করো। ঢাল মানে হলো মাইনাস এক্স এর সহগ আর ওয়াই এর সহগ। যদি কোনো ছাত্র এই লাইনটা এই যেভাবে লেখা আছে, জাস্ট এই অঙ্ক তো আর লিখবে না, সে সে লিখবে আমরা জানি ঢাল সমান সমান, মুখস্থ করো, ঢাল সমান সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। বলো দেখি, সুমাইয়া আফরিন এবং তাসলিমা আক্তার, তাকে হেল্প করবে সাগর ভাঙ্গি। এক্স এর সহগ কত এখানে দেখো তো, এক্স এর সাথে চলো, এক্স এর সহগ কত আছে? 2 না? টু। যদি কিছু না থাকতো 1 ধরতাম। টু। +2 নাকি -2? এক্স এর সহগ ওয়ান। +2, আর সূত্রের মাইনাস তো আছেই, +2। আর এক্স এর সহগ হলো +2। এই মাইনাস মানে এই মাইনাস। ওয়াই এর সহগ, ওয়াই, এটা, -1। এটার অর্থ হলো ওয়াই একবার, আর 2y মানে ওয়াই এর সহগ 2, আর ওয়াই লেখা আছে মানে ওয়াই এর সহগ কিছু নেই, মানে একটা 1 আছে। ওয়াই একবার আছে, কতবার? একবার। কিন্তু এখানে মাইনাস আছে, কি আছে বলো? মাইনাস। কাজে উত্তরটা কি হবে বলো? এটা এটা কেটে দিলে 2/1 সমান সমান 2 উত্তর। এটুকু লিখে আসলে 1 নাম্বার পেয়ে যাবে। আমি আবার বলছি, ঢালের সূত্র হলো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর মানটা এখানে ধনাত্মক 2, সূত্রের মাইনাস, আর ওয়াই এর সহগের আগে মাইনাস চিহ্নই আছে। তাহলে ওয়াই আছে একবার, কাজে মাইনাসে মাইনাসে কেটে গেল, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 টাকা। আবার বিকল্প সূত্র বলেছিলাম এক্স এর সহগকে ঢাল বলে, এটি বিকল্প ফর্মুলা মনে আছে সবার তোমাদের? বাপ্পি চৌধুরী, যাদেরকে ক্লাসে আগে বোঝানো হয়েছে, দেখো আমরা যদি মনে করি এটা ওয়াই সমান এম ক্যালকুলেশ, এক্স প্লাস সি। হ্যাঁ বিকল্প পদ্ধতি দেখো, কারণ এই নিয়মে পার্ট সি এর অঙ্ক করাবো আমরা। 2x মাইনাস ওয়াই সমান সমান 0।
তাহলে 2x+10 সমান সমান ওয়াই, আমরা ওয়াই এর পজিশনটা নিশ্চিত করব। অতএব ওয়াই সমান সমান 2x+10। অতএব এখানে লিখতে হবে জাস্ট ঢাল সমান সমান 2। কারণ ব্যাখ্যা লিখে রাখতে হবে এক্স এর সহগকে ঢাল বল। যদি এই পদ্ধতিতে করতে চাও, এখানে ঢাল সমান সমান 2 লিখে লিখবে ব্র্যাকেটে এক্স এর সহগকে ঢাল বলা হয়। এক্স এর সহগকে, বলো কোন সূত্র দিয়ে করবো, উপরেরটা নাকি নিচেরটা? এক্স এর সহগকে ঢাল বলে, যার যেটা ভালো লাগে, দুটো পদ্ধতিতেই দেখালাম। হ্যাঁ, সেক্ষেত্রে ওয়াই এর পজিশন নিশ্চিত করতে হয়। করার পরে এটার মূল ব্যাখ্যা হলো একটা প্রতিষ্ঠানের একটা কলম তৈরি করতে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 2 টাকা, কিন্তু স্থির ব্যয় হবে 10 টাকা। প্রত্যেক কলমের এগেনস্টে যত কলমই তৈরি করুক ফিক্সড কস্ট 10 টাকা, কিন্তু পরিবর্তনশীল ব্যয় 2 টাকা। আর একক প্রতি এই যে পরিবর্তনশীল ব্যয়, এটার নামই হলো ঢাল। যদিও বলা হয়েছে ওখানে অপক্ষকের দুটি চলকের মধ্যকার তুলনা বা অনুপাতকে, এক্স আর ওয়াই এর মধ্যকার যে তুলনা, এই অনুপাতকে ঢাল বলে বইয়ের ভাষায়। আশা করি ঢালের সূত্র যার যেটা ভালো লাগে, উত্তর Z2 এটা কনফার্ম হতে পারছো। এখানে অনেক সূত্র আমি অঙ্ক প্র্যাকটিস করিয়েছি তোমাদের। আচ্ছা, আমি একটু পার্ট বি আর সি এর অঙ্ক করাই, পরের দিন বাকিটা দেখিয়ে দিব আর মুখস্থ করে আসবে, কারণ সব বিষয় টাচ করি। দেখো 3 নাম্বার 4 নাম্বার মূলদ অমূলদ সংখ্যার পার্থক্য তোমরা পারো। আমি 3 নাম্বার অঙ্কটা লগের অঙ্ক, পারো সবাই? দেখো তো, এই অঙ্কটা এত সহজ হয়ে গেছে, একটা কঠিন অঙ্ক দেয়া লাগতো। অঙ্কটা পারো না ক্লাসে এমন কি কেউ আসো লগের 3 নাম্বার কোশ্চেন সলিউশন পারবে না, 4 নাম্বার থিওরিটিক্যাল পারবে না? স্যার পারি না। আচ্ছা একটু দেখো, লগ বেজে আছে 6, মান হলো 24, প্লাস আমি আগে অঙ্কটা কম্পোজ করছি হোয়াইট বোর্ডে, তোমরা কম্পোজ করে নাও খাতায়। লগের বেজে 8, মান হলো 24, প্লাস 1/লগের বেজে হলো 12 আর মান হলো 24, সমান সমান 2। প্রমাণ করো যে এটা সমান সমান 2। এবার সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। লগ, এই হলো অঙ্ক আমাদের। এবার আমরা লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা 2 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আমি মূল অঙ্কটা লিখে নিব আমরা সমান সমান দিয়ে। 1/লগ বেজে 6 আর মান 24, যেটা সমান সমান বরাবর থাকে ওটা মান, নিচে যেটা আছে এটাকে বেজ বলা হয়। লগের বেজে আছে 8, কিন্তু মান আছে 24। উপরে 1/লগের বেজে আছে 12, কিন্তু মান আছে 24। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার একটি সূত্র আমরা জানি যে যদি আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছি, এখানে 6 আছে, উপরে মান 24, 8 মান 24, সবগুলোর মানে 24, কিন্তু সবগুলোর বেজে যদি 24 থাকতো বাপ্পি চৌধুরী, তাহলে তো আমাদের জন্য সহজ হয়ে যেত, আমরা কমন নিয়ে নিতে পারতাম, তাই নয় কি? জি স্যার। তো আমরা জানি ইচ্ছা করলেই আমরা বেসটাকে মান আর মানটাকে, বেসকে মান আর মানটাকে বেস করে ফেলতে পারি। একটি সূত্র আমাদেরকে পারমিশন দেয়, ওয়ানটাকে উঠিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে সূত্রটা ব্র্যাকেটে লিখে দেখাতে হবে। দেখো, এতক্ষণ ছিল লগের মান ছিল 24, বেজে ছিল 6, আমি এখন বেজে লিখলাম 24, মানে লিখলাম 6, প্লাস সবগুলোর লগের বেজ হলো 24, মান হলো 8, লগের বেজে হলো 24, মান হলো 12। এখন প্রশ্ন হলো এই ব্র্যাকেট দিয়ে এখানে একটা সূত্র লিখে তোমাদেরকে দেখাতে হবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি। যদি কেউ সূত্র না লিখে কোনো সমস্যা নেই, কারণ এটা একটা ফর্মুলা। যদি কোনো স্টুডেন্ট ভিত্তিকে পাওয়ার বা মান আর মানটাকে ভিত্তি করতে চায়, তাহলে উপরের ওয়ানটা উঠে যাবে, এটা ফর্মুলা। এবার লগের এই যে log 24 যদি আমরা কমন নিই, log 24 কমন নিলাম, তাহলে সূচকের নিয়মে সবগুলোর বেজ মিলে গেলে সবগুলো মিলে একটা কমন হলো, কিন্তু গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় আর যোগ থাকলে পাওয়ার গুলো গুণ হয়। এটাকে সূচক ভাবো এখন, আর এটাকে মান ভাবার দরকার নেই। তাহলে 6 গুণ 8 গুণ 12, লগের বেজ 24 একটু নিচের দিকে লিখবে। আর এটা 6 8, 8 আর 12 গুণ করলে কত হয় বাপ্পি? 500, 48 আর 2 16, 76, তাই না সুলতানা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখো, অঙ্ক হয়ে গেছে আমাদের, এই দেখো 76, তাই না? এর পরের লাইন একটু খেয়াল করো এখানে,
আমরা জানি লগ উঠানোর একটাই সূত্র, লগের বেজে যদি 24 থাকে মানও 24 হবে। আর 24 যদি আমরা দুইবার গুণ করি তাহলে 576 হয়ে যায়। এবার সূত্র বলছে লগের সবার উপরের ফ্রন্টটা সামনে চলে আসে, 2 গুণ লগ বেজে 24 মানে 24, এটার অর্থ হলো 1 টাকা। সো 2 গুণ 1 সমান সমান 2। ব্র্যাকেট দিয়ে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড। যারা বুঝতে পারেনি আমি আর একবার বোঝাচ্ছি। কারা বুঝতে পারেনি? যারা ক্লাস করেনি, কারণ তারা জানে না যে লগ উঠানোর সূত্র হলো লগের বেজে 2 থাকলে মান 2 হলে লগ উঠে যে 1 টাকা হয়। লগের বেজে যদি 24 হয় মানও যদি 24 হয় লগ উঠে যে 1 টাকা হয়, এটার মান 1 টাকা। সো আমি 576কে এমন ভাবে ভাঙিয়েছি, 24 দুইবার গুণ করলে 576 হয়। সূত্রর সবার উপরের লগ টুটা সামনে চলে এসেছে। তাহলে অঙ্কটা একবার দেখালাম, সুন্দর করে বাসায় দুইবার প্র্যাকটিস করবে। কি পারবে তো মেজবা সাদিক, নাকি আরেকবার করে দিব? জি স্যার। আচ্ছা আমি, হ্যাঁ এবার পারবো পারবো। স্যার। আচ্ছা ব্রেকের পরে আবার সবগুলো করে দিচ্ছি, ব্রেক দিচ্ছে না, জাস্ট 2 সেকেন্ড ব্রেক। এখনই সবাই ক্লাসে ফিরে আসবে, লিঙ্কে ক্লিক করে এখনই 2 সেকেন্ড।